আর আমার সঙ্গে আজকে আছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। তিনি একেবারেই মূলত যাকে বলা হয় একাডেমিক লাইনের লোক, শিক্ষার লোক, শিক্ষা জগতের লোক। আর তিনি রাজনীতি বলতে বোঝেন রাজনৈতিক দর্শন, কিন্তু আজ তো রাজনৈতিক দর্শনের কথা নয়, আজ হচ্ছে দলীয় রাজনীতি। যে দলীয় রাজনীতি প্রতিদিন যা চলে, যেটা আমরা দেখি, তাতে মানুষ বলা যেতে পারে অনেকটাই বীতশ্রদ্ধ। তবে তিনি যেহেতু আসছেন সম্পূর্ণ একটা অন্য জায়গা থেকে, রাজনীতি তিনি করেছেন নিজের জগতে, কিন্তু এই জগতে তিনি কি করবেন, কতটা করবেন, আর বিশেষ করে এই এলাকার জন্য তিনি কি করবেন, কি তার যাকে বলা হয় প্লেবুক বা আগে যেটা রোড ম্যাপ বলতাম, সেটা তার কি, সেটা সব কিছুই জানবো। ডক্টর ঘোষাল, আপনাকে স্বাগত আমাদের। নমস্কার। আমি যেটা প্রথমেই বললাম যে সেই নিয়ে আমি শুরু করতে চাই আপনার সঙ্গে, সেটা হচ্ছে আপনি যা আমি দেখছি সমস্ত ঘেটে ঘুটে, যে আপনি তো ছিলেন ইউনিভার্সিটিতে টপার, ইউজিসি অ্যান্ড বোধহয় ইউজি এবং পিজি বোথ, এবং আপনার সাবজেক্ট ছিল ইংরেজি। আপনি তারপরে ছিলেন অধ্যক্ষ কলেজের, তারপর পড়িয়েছেন, অধ্যাপক ছিলেন, অধ্যক্ষ ছিলেন, সবই ছিলেন। সম্পূর্ণ একটা অন্য জগতে এলেন, তা আপনি কেন এখানে এলেন? দেখুন, রাজনীতিতে হঠাৎ করে চলে এলাম ব্যাপারটা নয়। আমি যখন ছাত্র ছিলাম তখন থেকেই রাজনীতিতে আমার আগ্রহ ছিল এবং রাজনৈতিক ঘটনাবলীকে বিশ্লেষণ করার নিজের মতো করে করবার চেষ্টা করতাম। ছাত্র জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ক্লাস রিপ্রেজেন্টেটিভও ছিলাম, তখন থেকেই রাজনীতিতে আগ্রহ। তারপরে অধ্যাপনার কাজেতে যখন যুক্ত হয়েছি, তখন আমাদের যে শিক্ষকদের একটা সংগঠন ছিল, সেই সংগঠনকে কেন্দ্র করে যে শিক্ষা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতিতেও আমি অংশগ্রহণ করেছি। তারপরে অধ্যক্ষের কাজ যখন করেছি, স্বাভাবিকভাবেই অনেকটা সময় সেখানে গেছে, তার ফলে অন্য কোনো দিকে তাকাতে পারিনি। কিন্তু পড়াশোনা, রাজনৈতিক বিশ্লেষণ, রাজনৈতিক খবরাখবর রাখা, নিজের মতো করে সেই রাজনৈতিক খবরাখবরকে বিশ্লেষণ করে একটা ধ্যান ধারণা তৈরি করার কাজ, সেটা ক্রমাগত চলত। তার সঙ্গে ছিল আমার কিছু লেখালেখি, রাজনৈতিক প্রবন্ধ, রাজনৈতিক প্রবন্ধ বলতে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে সমাজ সংস্কৃতি, বলতে পারা যায় যে আপনি যাকে বলা হয় তাত্ত্বিক রাজনীতি, আমি যেটা বলছিলাম রাজনৈতিক দর্শন যেটা বলছিলাম, আপনি তার মধ্যে ছিলেন। কিন্তু আপনি যেখানে এলেন সেটা তো অগ্নি পরীক্ষা আপনার, কারণ এখানে আপনাকে তিনটে জিনিসের সঙ্গে লড়তে হবে। প্রথম লড়তে হবে আপনাকে আপনার যারা বিরুদ্ধ প্রার্থী, বিরুদ্ধে যারা আছেন, তারা যাকে বলা হয় দাপুটে রাজনৈতিক নেতা, দলীয় রাজনৈতিক নেতা। কীর্তি আজাদ সবাই নাম জানেন, দিলীপ ঘোষ, তিনি এসে পর থেকে বোমা ফাটিয়েছেন, বিস্ফোরণ করিয়েছেন কথা দিয়ে, কারণ তিনি জানেন কি করে সবার মধ্যে থাকতে হয়, কি করে ঢুকে পড়তে হয়। আপনি তো নির্বিরোধী একেবারে, আপনি এই সমস্ত বিরোধে যেতেই চাইবেন না। আপনি কি ভাবছেন যে এইটা লোকে গ্রহণ করবে? দেখুন, বিরোধী মানে নির্বিরোধী মানে কি, আমি আমার মতাদর্শকে আপনার যে সেটাকে তার পক্ষে যুক্তি সাজানো, সেটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করা, মানুষের কাছে সেটাকে তুলে ধরার মতো ভাষা এবং হচ্ছে যে সেটা আমার রক্ত আছে। আচ্ছা, সেটা নিয়ে, সেটাই আমার সম্পদ এবং আমার সম্পদ, সেটাই ইউএসপি আপনার। সেইটাই ইউএসপি। কেন ইউএসপি কি করে বুঝলে? আজকে যা চলছে চারদিকে আমরা তো দেখতেই পাচ্ছি প্রতিদিন, কারণ আপনাকে এখন মিডিয়ার সঙ্গে লড়াই করতে হয়। আচ্ছা, মিডিয়া আপনাকে যাকে বলে নেবে কিনা, আপনার সামনে ক্যামেরা ধরবে কিনা, আপনি সেটা বলতে চাইবেন কিনা। একটা সময় বামপন্থী বলে বলছি না, আমি সিপিআইএম দের বলছি, সিপিআইএম নেতাদের আমি তো বহু ছোট থেকে করছি জানেন, সেই যখন সৈফুদ্দিন আসেনি বা বাইরে বেরোননি, তখন সিপিএম এর কাটোয়ায় আমি তখনও ওনার সঙ্গে কথা বলতে গেছি, তারা বলেছেন আমরা কথা বলি না। তো এখন তো আপনাদের সম্পূর্ণ পাল্টাতে হচ্ছে। আপনি কি সেই আগেকার মতনই থাকবেন নাকি সম্পূর্ণ পাল্টাবেন নিজেকে? না, সম্পূর্ণ পাল্টানো মানে সময়ের সঙ্গে তো সবকিছু নিজেকে পাল্টাতে হয়। যেমন ধরুন, মিডিয়া এখন একটা বৃহৎ এলাকা জুড়ে রয়েছে, একদম মানুষের ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে।
তাই মিডিয়াতে ভিজিবিলিটি সেটা তো আমরা চাইবই। মিডিয়া অবশ্য তাদের কিছু বাধ্যবাধকতা থাকে, সব সময় সকলকে প্রাধান্য দিতে চায় না, কিছুটা ইনভিজিবল করার একটা প্রক্রিয়াও চলে, সেটা তাদের নিজস্ব কনসেপশনের উপর ভিত্তি করে, কিছুটা হচ্ছে তাদের যে মিডিয়া হাউসকে যে কর্পোরেট হাউস কন্ট্রোল করে তাদের পলিসি অনুযায়ী। কিন্তু তারই মধ্যে থেকে আমি মনে করি যতটুকু স্পেস তৈরি করা যায় তার সদ্ব্যবহার করবার চেষ্টা আমি করবো। তো এখন দেখুন, এইটার জন্য সবচেয়ে বড় স্পেস তো এখন হচ্ছে অনলাইন। তো আপনি তো অনলাইনে প্রায় অদৃশ্য। আপনার যে আমি দেখতে পাচ্ছি, মানে আপনার দেখুন, আপনার আগের বারে যে আভাস রায়চৌধুরী দাঁড়িয়েছিলেন, আমি তার যা ফলোয়ার দেখছি, আপনার তো আমি তো দেখলাম টুইটারে আপনি প্রায় নেই, আপনি 3খানা টুইট আছে, একটাই তার মধ্যে বুঝতে পারলাম আপনি খুব মাতৃভক্ত, এইটুকু বুঝেছি, আমি দেখে যা বুঝেছি। তারপরে আপনার আর কোনো পোস্ট নেই, এমনকি ফেসবুকেও তাই। টুইটার এন্ড ফেসবুক, আপনি বলবেন টুইটার এন্ড ফেসবুকে সবাই কিন্তু আছে, এমনকি সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, সবাই ধুন্ধুমার ভাবে চলছে, কেন আপনি নেই সেখানে? দেখুন, আমি যে সোশ্যাল মিডিয়া টুইটার ফেসবুক এতে নেই বললে ভুল হবে, কিন্তু আমি এগুলোকে রোজ ব্যবহার করবার মতো সময় ফুরসত করতে পারি না। আমি একটু পড়াশোনা করতে ভালোবাসি, পড়াশোনা করি। এই যে নির্বাচনী প্রচারের সময় তো অনেক বই জমে গেছে, সেই বইগুলো হয়তো পড়া হয়নি সেটা। কিন্তু আমি একা প্রচার করব এমন তো নয়, আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, আমার প্রচুর ছাত্র ছাত্রী আছে, তারা দিনরাত হচ্ছে যে এই ফেসবুক করছে। আরেকটা জিনিস আপনার জায়গা আছে, আমি খুব জানতে চাই, আপনি বারবার আপনি লিখেছেন ভেরি ইম্পর্টেন্ট, trying to be conscious of my own limitations। তো আপনার খামতি বলতে আপনি কোনটাকে ধরেন? দেখুন, আমার খামতি বলতে যে আমি ধরুন যে আমি যখন কলেজে পড়াতাম, কলেজে অধ্যক্ষ ছিলাম, আমার রাজনৈতিক চেতনা আছে, রাজনৈতিক বিশ্লেষণ করি, কিন্তু এই চায়ের দোকানেতে মনে করুন একটু আড্ডা দেওয়া, সেটাও তো এটা একটা খামতি। এক্স্যাক্টলি সেটাই তো আমি বলতে চাইছি, অনলাইনে না প্রেজেন্ট না থাকেন একটা খামতি আপনার। এটা কি আপনি স্বীকার করেন না করেন? না না, স্বীকার করা মানে কি, যেটা দেখুন সবটা মিলি মানুষ, একটা মানুষের একটা দিকে ঝোঁক থাকতে পারে, কেউ হয়তো ওটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করতে পারে, কেউ এটা স্বচ্ছন্দ বোধ না করতে পারে। এটা আমার মানে কি বলি যে ক্ষমার অযোগ্য ত্রুটি বলে আমি মনে করি না। আমি দেখতে পাচ্ছি যে 2019-এর আমি যদি দেখি, দেখুন তখন আলুওয়ালিয়া পেয়েছেন 5,98,000 ভোট, আর মমতাজ পেয়েছিলেন 5,95,000, আর আভাস রায়চৌধুরী পেয়েছেন 1,81,000। আপনি কি এটাকে ক্রস করবেন, সারপ্রাস করবেন, না আপনি কি মনে হয় একই জায়গা থাকবে নাকি কমে যাবে? কি না না, এক জায়গা তো থাকবই না, এগিয়ে যাব, এবং প্রকৃত ত্রিমুখী লড়াই হলে আমরা জয়ের কাছাকাছি তো থাকবো, এটি আশা করি। সেই জন্যই আমাদের যারা রাজনৈতিক কর্মী তারা বিভিন্ন জায়গাতে জনসংযোগের মাধ্যমেতে যেটা করতে পারছেন, বিশেষ করে মানুষ তো কারুর কোনো ভোটার তো কারুর কেনা ভোটার নয়, সব ভোটারই তারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা মতদান করেন। এবং অভিজ্ঞতার ভিত্তি যদি আমরা বলি, এই বিজেপি সম্পর্কে এবং হচ্ছে যে তৃণমূল, আমি দলের নাম করে বলছি, ব্যক্তির নাম করে নয়, তাদের সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে। কারণ মানুষ যে ন্যায় বিচার মানে প্রত্যাশা করে তাদেরকে ইয়ে করেছিল, ধরুন আপনার যে বিজেপির জয়লাভ করাটা, তার অধিকাংশটাই দেখুন যে তৃণমূলের প্রতি একটা ক্ষোভ থেকেই তারা কিন্তু মনে করেছিল যে আমাদেরকে তখন হচ্ছে নির্ভরযোগ্য বিকল্প সেই অবস্থাতে তারা মনে করেনি, তারা সেই কারণে বিজেপিকে নির্ভরযোগ্য বিকল্প মনে করে ভোট দিয়েছে। কিন্তু তারা এখনো যে বিজেপিকে নির্ভরযোগ্য বিকল্প মনে করে, এই ভাবনাটা মানে মানুষের অভিজ্ঞতাকে ছোট করে দেখা। তারপরে এবারে কিন্তু এই যে কারখানা তো বন্ধ, কারখানা বন্ধ হচ্ছে, আপনাদের সময় থেকে শুরু হয়েছে না? সে তো শুনুন, কারখানা বন্ধ হওয়ার আমাদের সময়তে আপনারা মনে রাখবেন যে যেটা ইউপিএ 1 গভর্নমেন্টের সময়তে যেটা কথা বলা হয়েছিল, লাভজনক কারখানাকে বন্ধ করে দেওয়া যাবে, এটা একটা ছিল। আর কারখানাকে বন্ধ করার আগে সেটাকে পুনরুজ্জীবন করা যায় কিনা, আমরা তো এখনো পর্যন্ত সেই দাবি করি। এবং তার সঙ্গে আমরা যেটা মনে করি, যে সমস্ত কারখানাগুলো এখন মানে রুগ্ন হওয়ার প্রথম কারণ হচ্ছে যে সরকারি বিনিয়োগ নেই। আপনাকে সেই বিনিয়োগ দিয়ে রুগ্ন কারখানাকে
বাঁচিয়ে তুলে আরো বেশি আপনার হচ্ছে তাকে হচ্ছে লাভজনক জায়গাতে নিয়ে যাওয়া, শ্রমিকরা তারা তাদের চেষ্টা করছেন। কিন্তু সরকারি পলিসি হচ্ছে বিলগ্নীকরণ, ডিসইনভেস্টমেন্ট, এ তো জানেন আপনি, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, এই সমস্ত তো আপনারা আটকাতে পারবেন না, এমনিতেও আটকাতে পারবেন না। আটকানো অনেক রকম প্রক্রিয়া আছে। আমি মনে করি সংসদটা তো হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে তর্ক বিতর্কের মাধ্যমেতে আইন, যে আইনগুলো সেখানে তো সম্পূর্ণ অ্যাবসেন্ট আপনারা। না অ্যাবসেন্ট, এখন অ্যাবসেন্ট, সেটার জন্য এবারে কিছু পাল্টাতে পারে, অবশ্যই বিশ্বাস করি এবারে পাল্টাতে পারে। এবং হচ্ছে যে আপনারা দেখবেন যে যেমনটা বলে দেয়া হচ্ছে যে এরকম বিজেপি 400 পেরিয়ে যাবে, অমুক তমুক, এই সমস্ত বলা হচ্ছে, এগুলো প্রচার, তারা তাদের মতো করে প্রচার করবে। আমি তাদের এই দাবিটাকে একদম নস্যাৎ করে দেওয়ার কথা আমি বলছি না, কিন্তু এর অনেকটাই হচ্ছে ফোলানো ফাঁপানো। সত্যিকারে কিন্তু সাধারণ মানুষ যাদের ভোটটা যদি ভোটের মতো হয়, ভোটটা ভোটের মতো না হলে জনমত যদি আপনার পঞ্চায়েত ইলেকশনের সময়তে যেমন হলো, এ রাজ্যে এক্স্যাক্টলি সেই পয়েন্টে আমি আসছি, যে এই যে বুথের সংগঠন, বুথ সংগঠন আপনারা জানেন, আপনাদের সময়ও ছিল, সেই বুথ সংগঠন আপনাদের একেবারেই ভেঙে গেছে। না, এটা ভুল, বুথ সংগঠন ভাঙেনি। আচ্ছা, পঞ্চায়েতের সময়তেও হচ্ছে যে বুথ আগলে রেখেছেন বহু বহু কর্মী, কিন্তু তারপরে যেটা হচ্ছে গণনার সময় উল্টে দেওয়া আছে। আর বুথে যে আগলানোর যেটা বলছেন, একটা সময়তে বর্ধমানেতে একটা সময় ভোট হয়েছে, ভোটে দেখা যাচ্ছে যে বাইরে থেকে কিছু আপনার হচ্ছে দুষ্কৃতী তারা ঢুকে পড়ে একটা ইয়ে করছে। আমার কাছে একজন পার্টি নেতার কাছে একটা পার্টি কর্মীর প্রাণ বাঁচানোটা আগে দরকার না, তাকে বলবো যে ওই অবস্থাতেও তুমি বুথ আগলে। আপনাদের যখন দল ক্ষমতায় ছিল তখন এই ঘটনা আপনাদের বহু জায়গায় হয়েছে। শুনুন আমি বলি, এটা আপনি বলছেন, আমি প্রথম কথা বলি যে কোথাও হয়নি এ কথা আমি বলবো না, কারণ আমি যতটুকু খোঁজ খবর রেখেছি সেটা আছে। কিন্তু যে কোন দুর্নীতি, ধরুন বাম আমলেতে যে কোনো দুর্নীতি কখনো হয়নি, এটা আমি বলবো না। কিন্তু সর্বোচ্চ যে স্তর থেকে প্রশাসনের মানে দুষ্কৃতীদেরকে আপনার মদত দেওয়া বা হচ্ছে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা বাম আমলে। আচ্ছা, এবারে আপনি যদি তৃণমূল এবং বিজেপির যদি ভাবতে হয় যে দুটো খারাপের মধ্যে কম খারাপ বা দুটো ভালোর মধ্যে বেশি ভালো, আপনি কাকে বাঁচবেন? আমি লেসার ইভিল তত্ত্বে বিশ্বাস করি না, কারণ হচ্ছে ইভিল ইজ ইভিল, তার মধ্যে লেসার বা হচ্ছে যে হায়ার বলে কিছু হয় না আমার মতে। এটা কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে বা না হতে পারে, আমি লেসার ইভিল তত্ত্বেতে বিশ্বাস করি। কংগ্রেসের সম্পর্ক এক সময় শুনুন, কংগ্রেস আপনাদের সম্পূর্ণ পাল্টে হতেই পারে। আপনার যদি আগামী দিনেতে যদি কারুর সম্পর্কে, রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, প্রবাবিলিটির ব্যাপার একটা, যে আগামী দিনেতে যদি কারুর সম্পর্কে মূল্যায়ন পাল্টাতে হয় সে পাল্টাতে হবে। কিন্তু সেই বাস্তবতার ভিত্তিতে, আজকের বাস্তবতার ভিত্তিতে আমি কিন্তু লেসার ইভিল এবং মানে আপনার দুটো ইকুয়ালি ইভিল। হ্যাঁ, কারণ কি দুটো ইকুয়ালি ইভিলের মধ্যে বলি, কারণ যেটা হচ্ছে যে আপনি দেখুন মানে রাজনৈতিকভাবে যদি আপনি বলেন, আমি প্রথম শত্রু হিসেবে বিচার করব বিজেপিকে, কারণ বিজেপিকে বিচ্ছিন্ন করা এবং বিজেপিকে পরাস্ত করাই হচ্ছে আমার পার্টির প্রথম কাজ। আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য শুধু এইটাই, তারা দুর্নীতি শুধু নয়, তারা বিজেপিকে এখানে বারবারন্ত করবার হচ্ছে সুযোগটা দিয়েছে তো তৃণমূল। আজকে ধরুন বিজেপি থেকে কেউ, তৃণমূল তো এটুকু করতে পারতো, বিজেপি থেকে কেউ দেওয়াল টপকে যে মুহূর্তে তৃণমূলে আসছে, তৃণমূল তাকে শুধু আশ্রয় দিচ্ছে না, তাকে প্রার্থী করে দিচ্ছে। এই কোন আপনার ইয়ে। এবং গণতন্ত্রের প্রশ্নতে আপনি ভাবুন যে 213টা বা 15টা হচ্ছে আমাদের বিধানসভার সদস্য রয়েছে তৃণমূল থেকে, তার মধ্যে আপনি ধরুন সাগরদিঘি থেকে এক বাইরন বিশ্বাস জিতে এলেন, তাকে দল ভাঙিয়ে নেওয়া। বিজেপি তো এটা ভীষণ ভাবে করে, না বিজেপি করে, বিজেপি সরকার পরিবর্তনের জন্য টাকা দিয়ে করেছে একবারে, তার মানে পার্থক্য নেই। বিজেপি সরকার পরিবর্তনে করেছে, মমতা ব্যানার্জি সরকার তো পড়ে যাচ্ছিল না, তাহলে একটা মানে ইয়েকে বিধানসভার যে সদস্য তাকে ভাঙিয়ে নেবার কি প্রয়োজন ছিল? কিন্তু ভেঙে গেল, সেই ভেঙে গেল, তার মানে হচ্ছে এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যে ক্ষমতার লোভের কাছে সবাই পরাস্ত হচ্ছে। ক্ষমতার লোভটা এখানে একটা খুবই তাত্ত্বিক কথাই এসে যায়, একটা বিচারের প্রশ্ন এসে যায়। আরএসএস যেভাবে সংগঠন করেছে, যেভাবে আপনাদের
বৈজ্ঞানিক চিন্তাধারা যাকে বলা হয়, বিজ্ঞান ভিত্তিক যেটা হওয়ার কথা ছিল, সেটা আপনারা একদম করতে পারলেন না কাউন্টার করার জন্য। এতদিন সময় পেলেন, 10 বছর ধরে, প্রায় 34 বছরের রাজত্বের পরে আপনারা সেটা কেন করলেন না? আপনাকে এটা কিন্তু আপনার জগতের প্রশ্ন। না, আমরা তো কাউন্টার ক্রমাগতভাবে করছি। দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কোনো প্রোপাগ্যান্ডা মেশিনারি নেই। আমাদেরকে লড়াই করতে হচ্ছে মতাদর্শগত, আমার যা চিন্তা ভাবনাগুলো সেটা কতজনের কাছে পৌঁছচ্ছে এটা দেখতে হবে। কিন্তু আরএসএস তো কিন্তু প্রপাগান্ডা মেশিনারি হিসেবে করে না। আরএসএস তো করে সম্পূর্ণ, ওরা পলিটিক্যাল ইয়েও নয়, আর্ম নয়, পলিটিক্যাল আর্ম নয়। কিন্তু ধরুন, যে সমস্ত কর্পোরেট হাউস এবং হচ্ছে যে পলিটিক্যাল, মানে তার পলিটিক্যাল আউটফিট যাকে বলি, আরএসএস এর, বিজেপি, তারা কিন্তু প্রোপাগান্ডা মেশিনারিটাকে ফুল সদ্ব্যবহার করে। তার ফলে যেটা আমাদের তো আপত্তি বা আশঙ্কা, এখানে আমার তো আশঙ্কা অন্য জায়গাতে, যে ভারতবর্ষকে আমরা এক রাখতে পারবো কিনা, সাংবিধানিক আদর্শগুলোকে অক্ষুণ্ণ রাখতে পারবো কিনা, সাংবিধানিক প্রতিষ্ঠাগুলো সমর্যাদায় বিরাজমান থাকবে কিনা আগামী দিনে, সেই প্রশ্নটা মানুষের কাছে তুলে ধরা। কিন্তু আমরা বলছি বটে মিটিং মিছিলেই, আপনাদের হয়তো মানে এখানে যে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমার কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন, তার ফলে হচ্ছে কিছু লোক যারা শুনছে তারা হয়তো এটা, যদি তারা এটাকে বিচার করে, হ্যাঁ, যদি মনে বোঝে, যেহেতু আপনি এখানেই আছেন, আমি রাজ্যের হিসেবে বলছি না, গুরুত্বপূর্ণ 3টে এজেন্ডা আপনার কি হবে? 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা এই অঞ্চলটার জন্য কি হবে আপনার? একটা হচ্ছে, দেখুন, আমি দুর্গাপুরের এই নির্বাচনী প্রচারে এসে বহু জায়গা দিয়ে ঢুকলাম, যে ধরুন ডিভিসিডি 1200 কোয়ার্টার আছে। আমি গুনে দেখিনি, আমাকে ওখানকার যিনি কর্মী তিনি জানালেন, তার মধ্যে 200 জন মাত্র সেখানে থাকেন। এক একটা পল্লীতে যাচ্ছি, প্রায় কেউ নেই, এবং যারা আছেন তারা হচ্ছে যে বয়স্ক মানুষ, ছেলেরা হয়তো বাইরে কাজ করতে গেছে কেন, যে এখানকার কারখানাগুলো পুনরুজ্জীবিত হয়নি বা নতুন করে কোনো বিনিয়োগ। দুর্গাপুরে বৃহৎ বৃদ্ধাবাস বলাই হচ্ছে, সেইটা যাতে না হয়, ঘুরে দাঁড়ানো যাতে যায়, তার জন্য আইনি যেটুকু করণীয়, আইনি ভাবে যতটুকু হচ্ছে পার্লামেন্টের সমস্যাটাকে, অনেক সময় তো কি হয় যে সাংসদরা এই যারা হচ্ছে থাকেন, তারা এই সমস্যাগুলোকে তুলেও ধরেন না, বা প্রতিবিধানের জন্য খুব সরব হন না। প্রতিবিধানের জন্য সরব হওয়া বিজেপি গভর্নমেন্ট তো অপোজিশনের মানে শয়ে লোককে বাইরে বিতাড়িত করে দেবে, সংসদ থেকে জানি তো 146 জনকে বার করে দিয়েছে। তাহলে আপনি কি করে ভাবছেন যে সেটাও ইতিহাসে লেখা থাকবে? আমি দুর্গাপুরের জন্য কথা বলতে গিয়ে বহিষ্কৃত হয়েছি, আমি সেটাকে স্বাগত জানাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার 3টে আপনি বললেন। দ্বিতীয় হচ্ছে, দেখুন, এমপি ল্যাড যেটা করা হয়েছে, তাদের থেকে কিছুটা উন্নতি, মানে খুব সামান্য হলেও কিছু, বড় আকারে না হলেও ছোট ছোট অনেক কিছু করা যায়। আমি দুর্গাপুরেতে হিন্দুস্তান ফার্টিলাইজারের যে বস্তিতে গিয়ে, সেখানে বস্তিবাসী তারা বলছে যে আমাদের কাজ দিতে হবে না, আমাদেরকে একটুখানি ঘর তৈরি করে দিন, আর আমার ঘরের থেকেও বেশি দরকার হচ্ছে আমার বাচ্চাদের খিচুড়ি ঘর। মানে ওদেরকে করতে হয় কি, ওই যে মুচিপাড়া স্টেশন রোড ক্রস করে, ওই ট্রাফিক ক্রস করে ওদিকে গিয়ে ওই যে বাচ্চাদের যে মানে মিড ডে মিলের খাবারটুকু সংগ্রহ করতে রাস্তা করতে হয়। সামান্য একটা খিচুড়ি ঘর, সেটা হয়তো 6 ফুট বাই 3 ফুট বা 4 ফুট ঘর করে দিলে সেইটা ব্যবস্থা করা কি খুব অসম্ভব ছিল? সেটা কেন এখনো পর্যন্ত হয়নি আমার বিস্ময় জায়গা। আমি যে আমাদের লিঙ্গ বৈষম্য যেটা হচ্ছে, কাজের বাজারেতে তো কাজের সুযোগ কমছে, আবার তার মধ্যে মহিলাদেরও সুযোগ খুব কমে যাচ্ছে। আমরা যেমন দুর্গাপুরে বহু অঞ্চলে ঘুরে দেখলাম, এই কন্যাশ্রী প্রকল্পের কথা বলা হচ্ছে, তার তো অন্যতম হচ্ছে আদর্শ ছিল যে কম বয়সে যাতে বিয়ে হয়ে যাচ্ছে তাদের আটকানো। কিন্তু এখন দেখছি উল্টোটা, এখন উল্টোটা হয়ে যাচ্ছে প্রচুর। মানে আমি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, খুব কম বয়সে, 18 তার হয়নি হয়তো, তাকে দেখছি যে হচ্ছে। এইটা যেটা আমাদের মহিলা যারা হচ্ছে প্রার্থী, তারা একটা এজেন্ডা হিসেবেই নিয়েছেন যে তাদের 30% অফ দেয়ার এমপি ল্যাড ফান্ডটাকে মহিলাদের স্বনির্ভরতার তার কাজেতে ব্যবহার করবেন, ক্ষমতায়নের জন্য, সামাজিক ক্ষমতায়নের জন্য ব্যবহার করবেন। আমি সেটা
মানে নিশ্চয়ই চেষ্টা করব তার যদি সামিল হবার, সেটা 30% বা এরকম কোনো কমিটমেন্ট আমি করব না, কিন্তু সেটাও আমার অন্যতম হচ্ছে প্রকল্পের মধ্যেতে থাকবে। আপনি নিজেকে প্রার্থী হিসেবে 10-এ কত নম্বর দেবেন? দেখুন, অবজেক্টিভলি বলুন, যে প্রার্থী হওয়াটা আমাদের দলেতে ব্যক্তিগত চাওয়া না চাওয়ার উপরেতে নির্ভর করে না। এটা আমাকে দল যোগ্য বলে মনে করেছে বলে, দলে আরো অনেক ব্যক্তি আছেন যারা হচ্ছে এই কাজ সামলাতে পারবেন, দল আমাকে যোগ্য মনে করেছে বলে দল আমাকে প্রার্থী করেছে, এটা একটা সকলে মিলে তো স্বাভাবিক। আপনার দল মনে করেছে বলে না, দল অন্য দলের সঙ্গে একটা তফাৎ আছে। অন্য দলেতে একজন কেউ হয়তো তিনি মানে সুপ্রিম, তিনি যেটা মনে করলেন কোন দলের মধ্যে, যদি বিজেপিতে তো তা হয় না। আমি বিজেপিতে তা হয় না, প্রচন্ড অর্গানাইজড একটা ফোর্স। বিজেপি বলুন তো, আজকে এই যে ম্যানিফেস্টো যে বিজেপি বার করেছে, আগের ম্যানিফেস্টোতে দুবার মোদি শব্দ ছিল, এবারে মোদি শব্দ, তাহলে বিজেপি কিন্তু বাদ হয়ে গেছে, বিজেপি বাদ হয়ে গিয়ে মোদি চলে এসছে সামনে, তাহলে এটাকে কি আপনি গণতন্ত্র বলবেন? এবারে দেখুন, আপনি কাউন্টার করাই যায়। আমি বলছি গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র মানে সেখানে ব্যক্তির রোলের থেকে কালেকটিভ ডিসিশনটা বড় হবে। আমাদের দলেতে আমি বললাম যে সেই গণতন্ত্রটা বিরাজ করছে বলে আমি মনে করি, সেইটা দল মনে করেছে যোগ্য। দল যদি আমাকে মনে করুন 10-এর মধ্যে 9 দিত, তাহলে নিশ্চয়ই আমি হতাম না 10-এর মধ্যে 10 যে দিয়েছেন। এই জন্য আপনাকে 10-এ 10 দিয়েছে বলেই আপনি প্রার্থী হয়েছেন, এটা তো আমি জানতে চাইছিলাম। আমি একটা জিনিস বলি, আপনি লিখেছেন আপনার আদর্শ হচ্ছেন জ্যোতি বসু, দেখলাম না বিমান বসু বলেছি, বিমান বসু বলেছেন না, জ্যোতি বসু নয়। তার জ্যোতি বসু আরেকজন এখানে, কিন্তু ওয়াই বিমান বসু, ওয়াই নট বুদ্ধদেব ভট্টাচার্য, ওয়াই নট? দেখুন, বুদ্ধদেব বাবু তিনি নমস্য, কিন্তু মানে আমি যতটুকু আজকে একটা 80 পেরিয়ে 90-এর দিকে যাচ্ছেন একটা মানুষ, যিনি প্রথম জীবনে যা কিছু ব্যক্তিগত, সে তো জ্যোতিবাবুই বলুন বা বুদ্ধদেব বাবু বলুন, তারা অনেক বড় ট্যালেন্টেড মানুষ ছিলেন। তারা পার্টির জন্য, সমাজের জন্য, ব্যক্তি স্বার্থ সিদ্ধ করার জন্য কেউ কমিউনিস্ট পার্টিতে আসেন না। বিমানবাবু আসেননি, তিনি ত্যাগ করে এসেছেন। কিন্তু ত্যাগ করে আসার পরে তো আজকে এই বয়সে যেটা আমরা করি না, হয়তো দিনের শেষেতে বাড়িতে ফিরে গিয়ে, মানে অফিসে ফিরে গিয়ে তিনি নিজে জামা কাপড় কাচ্ছেন, এবং হচ্ছে যে ধরুন আপনার চাদর নিয়ে রাস্তায় বেরিয়ে পার্টির জন্য যে অর্থ সংগ্রহ করছেন, এই এটা তো ক্ষমতা ধরে রাখারও একটা ব্যাপার। এটা শুন, তার আগে তো তার তো কালেকটিভ যদি হতো, তাহলে তো তার আগে তো আরো ইয়াং জেনারেশন যারা লাইন দিয়ে আছে তাদের তো নিয়ে আসা উচিত। এগুলো হচ্ছে কিন্তু এক ধরনের রাজনীতি। এটা কি রাজনীতি? যে পার্টি যখন হচ্ছে মানে পার্টির যারা হচ্ছে আমাদের অগ্রজ, তাদেরকে সম্মান দেয়, তখন বলে বৃদ্ধতন্ত্র। আর পার্টি যখন হচ্ছে যে মানে যুবক যারা ইয়াং, এই সৃজন বা সৃজন অনেকে আছে, সৃজন, দীপশিতা, এই আমাদের না, আমি বলছি এদের উপরেতে পার্টি যখন, এটা মীনাক্ষী তো নেত্রী বটে আমার দলে, হ্যাঁ, এদের উপরেতে যখন পার্টি নির্ভর করে, তখন বলে যে বিপদের সামনেতে, বাঘের সামনেতে যুব সমাজ সেরকম বলছে না, হ্যাঁ বলে বলেছে না, এটা প্রচার আছে, আমি বলছি সচেতন ভাবে বলছি। কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে যে এটা কিন্তু হয়েছে, এবং এটা মোহাম্মদ সেলিমও স্বীকার করেন যে ইয়াংদের নিয়ে আসা হলো, এ তো এতদিন হয়নি, এটা ফ্যাক্ট। এই যে এতদিন হয়নি, দীর্ঘদিন ধরে এটা তো একটা অচলাবস্থা। এটা রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে বলেছেন, অচলায়তনের বিরুদ্ধে কে না বলেছে, আপনি তো জানেন। অবশ্যই আমি অচলায়তন, দেখুন অচলায়তনের মূল শিক্ষাটা কি? মূল শিক্ষাটা হচ্ছে যে ঘরে বসে শুধু নাসাগ্রের দিকে তাকিয়ে ধ্যান করছে, তাকে বেরিয়ে যেতে হবে, গিয়ে কর্মে অংশগ্রহণ করতে হবে। আর যারা হচ্ছে ওখানে বাইরে কর্মে অংশগ্রহণ করছে, ধ্যান কি জানে না, তাদের ঘরের মধ্যে সে ধ্যান করতে হবে। ধ্যান এবং কর্মের মিলন। আমাদের পার্টি হচ্ছে সেই পার্টি যেখানে হচ্ছে 87 বছরের একজন যুবকের সঙ্গে 27 বছরের বা 25 বছরের একজন যুবক পাশে কাঁধ দিয়ে তারা হচ্ছে যে পার্টিটাকে বলে। এই যে অ্যাসপিরেশন, আমরা তো বলি তো, দেখুন আপনারাও বলেন, একটা যুবকের বা যুবতীর মধ্যে কম বয়সী তার যে অ্যাসপিরেশন থাকবে, দল হেরে গেলে তার যে মনের মধ্যে একটা সাংঘাতিক রকমের একটা হতাশা তৈরি হয়, তাদের যদি এগিয়ে না দেওয়া হয়, তাদের যদি নেতৃত্ব না দেওয়া হয়, তাহলে তারা আসবেই বা কেন? নেতৃত্ব না দেওয়া হয় মানে দল কখনো এরকম ভাবেনি যে তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে না, মানে অ্যাটলিস্ট আমার জানা নেই, দল কখনো ভাবেনি।
হয়তো এমন হতে পারে যে মানে সবসময় তো বাস্তব অবস্থা পরিচয় পাল্টাচ্ছে, একটা সময় ছিল যে হয়তো দলেতে মানে সব সময়তেই আমরা দেখেছি যে একটা ফাঁক, একটা ক্রান্তিকাল বলে ট্রানজিশনাল ফেজ, সেই সময়তে হয়তো দেখা যাবে যে সেই রকম নেতৃত্ব এগিয়ে এসে নিজেকে দলের কাছে যোগ্য বলে প্রমাণিত হওয়ার যে মানদণ্ড আছে সেই মানদণ্ডতে হয়তো তারা মানে পরীক্ষিত হতে পারেনি কো, সেই জন্য দল ছাড়তে পারেনি কো। ছাড়তে বলে আরো আগে ছাড়তে দল ছাড়বো না এরকম কোনো হচ্ছে যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কখনো থাকেনি। দুটো আমি পরে শেষ করব, দুটো আর সময় হয়ে এসছে আমাদের প্রায় অনেকখানি। দুটো শুধু প্রশ্ন ছিল। দেখুন, সিপিএম একটা খুব আদর্শনিষ্ঠ দল বলে সবাই ধরেছিল। সিপিএম এবং বামপন্থী বলে বলছি না, সিপিএমটা নিজস্ব একটা আইডেন্টিটি সবাই মনে করতো, আইডেন্টিটি। প্রচুর বামপন্থী এবং সমাজতান্ত্রিক মানুষ এখনো আছেন, তারা সিপিএমে যেতে ভয় পান বা সিপিএম তাদের নিতে কুণ্ঠাবোধ করে। তাহলে আপনাদের এই বেসটা বাড়বে কি করে? এইটা তো এই দুর্গাপুরেও হয়েছে, আমরা প্রচুর মানুষ জানি আপনাদের সঙ্গে কংগ্রেসের একটা জুটি বা যাই হোক একটা কোনো একটা অ্যালায়েন্স টাইপের, আর কাইন্ড অফ অ্যালায়েন্স, আমি বলছি না ফুললি অ্যালায়েন্স হয়েছে, কিন্তু তাতেও অনেকে যারা বিজেপির বিরুদ্ধ বা তৃণমূলের বিরোধী তারা কি আপনাদের সঙ্গে আসছে না কেন এই ভয়ের থেকে? দেখুন, ভয়টা কার কিসে ভয় সেটা তো আমি জানি না, অতএব আমি বলতে পারবো না, ভয় নিয়ে বলবো না। কিন্তু সিপিএম দলেতে তারা নিশ্চয়ই স্বাগত হবেন যদি সিপিএম দলের যে আদর্শ, সমাজ পরিবর্তনের আদর্শ এবং দলের সাংগঠনিক যে শৃঙ্খলা সেটা মেনে তারা দলের মধ্যে আসতে কেন স্বাগত হবেন না? কোনো অসুবিধা তো নেই। সাংগঠনিক যে দল তো একটা শৃঙ্খলা পরায়ণ দল, তার জন্য তো আপনাদের দরজাটা খুলতে হবে। না, দরজাটা খোলা মানে দরজা তো খোলাই আছে, দরজা তো বন্ধ করা নেই, কিন্তু দরজাতে ঢুকতে গেলে অন্তপক্ষে বাইরে যেমন আপনাকে জুতোটা খুলে ঢুকতে হয়, এটা তো একটা শৃঙ্খলার মধ্যে পড়ে, ঠিক তেমনি করে দলীয় শৃঙ্খলাটাকে মেনে যদি কেউ দলে আসতে চায় সকলেই স্বাগত। তার মানে এটা কি আপনাদের আগের যে অবস্থান ছিল তার থেকে কি সামান্য পরিবর্তন হয়েছে, না হবে না? না, আমি দেখুন আগের অবস্থা কি ছিল, মানে দলেতে কেউ দলে কাজ করতে চায় কিন্তু দল তাকে কাজ করতে দেয়নি। দলে অবশ্যই কাজ করতে হবে দলের শৃঙ্খলা মেনে, দলের কারণ একটা শৃঙ্খলা, দলের তো কিছু হচ্ছে বিধি নিষেধ কিছু থাকে, প্রত্যেকটা দলের মধ্যে শৃঙ্খলা রাখতে গেলে কিছু রুল। আপনি ধরুন মিলিটারিতে কাজ করবেন, আপনাকে মিলিটারি করতে গেলে সেখানেও তো কিছু ডিসিপ্লিন ইম্পোজড হয়, সেই ডিসিপ্লিনটা মেনে যদি কেউ, আমি যদি মনে করুন একটা মূল ডিসিপ্লিনটা কি, আমি কালেকটিভ সিদ্ধান্তকে মেনে নেব। আমি যতটুকু আমার পার্টির সঙ্গে আমার যে সঙ্গ তার থেকে আমি যতটুকু শিক্ষা পেয়েছি কালেকটিভ ডিসিশন। দেখুন, ইন স্পাইট অফ দ্যাট আপনাদের দলেও রেজ্জাক মোল্লা থাকেন, খগেন মুর্মু থাকেন, বেরিয়ে যান, এমন এক সম্পূর্ণ কোনোটা দক্ষিণপন্থী দলে, কেউ হয়তো আধা দক্ষিণপন্থী দল বা যাই হোক সেখানে যোগদান করেন। তা যে এই ডিসিপ্লিনটা ইম্পোজ করা তো খুব কঠিন মানুষের ক্ষেত্রে। আমি বলছি ডিসিপ্লিন, মানুষের ক্ষেত্রে ডিসিপ্লিন তো আছে। যদি মানুষ কেউ মনে করেন যে আমি থাকবো না, সে দল, কখনো কেউ দল ছেড়েছেন, কখনো কেউ দলের শৃঙ্খলা মানেননি বলে দল থেকে পাওয়ারে না থাকলে, না আমি বলছি কেউ বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলা না মানলে, সেটা তো ঘটেই, সেখানে হবে, কিন্তু দলে থাকবো কিন্তু দলের শৃঙ্খলা মানবো না, এমনটা হয় না। আচ্ছা, আরেকটা কথা আমি শেষ প্রশ্ন করব, আমি সময় হয়ে এসছে আমাদের। আমি বলতে চাইছি যে এখানে আপনি প্রার্থী হলেন, এর আগে আভাস রায়চৌধুরী ছিলেন। আমরা যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে বৃদ্ধতন্ত্র আপনি বললেন বা কম বয়সীদের আশা, তো আমি আপনাকে মোটেই বৃদ্ধ বলবো না, কিন্তু আমি এইটুকু বলবো বয়সের দিক থেকে আভাসের চেয়ে আপনি সিনিয়র যাকে বলা হয়। আভাসকে সরিয়ে আপনি এখানে এলেন, এই যে অবস্থানটা এটা হলো, আর এতে কি দলের কোনো অবস্থানের বিচ্যুতি ঘটলো, নাকি দল একই জায়গায় থাকলো, নাকি দল মনে করলো যে কোনো একটা জায়গায় মানুষকে আলাদা কিছু একটা ইঙ্গিত দেওয়া দরকার? সিগন্যালটা কি মানুষ কি? দেখুন, আমি বলছি দল কি মানে আলোচনা করে কিসের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে সেটা দল ব্যাখ্যা করতে পারবে, কারণ আমি সেই আই ওয়াজ নট টেকেন ইনটু কনফিডেন্স, সেই আলোচনার মধ্যেতে আমি ছিলাম না। আভাস হচ্ছে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, আভাস রায়চৌধুরী, তিনি বড় তাত্ত্বিক নেতা, মানে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, আমি সবসময় তার কাছ থেকে শিখতে চাই, সেটা অন্য প্রশ্ন। এবার হচ্ছে প্রার্থী কে কোথায়, হয়তো দল আভাস রায়চৌধুরী তার যে সাংগঠনিক দক্ষতা,
তার যে তাত্ত্বিক যে ভাবে যে দলকে সমৃদ্ধ করার ক্ষমতা, সেইটাকে বেশি ব্যবহার করতে চায় দল। সেই জন্য দল তাকে মনে করেছে তাকে অন্য দায়িত্ব দেবে। কাকে কোন দায়িত্ব দেবে? আমি একটা সেনাবাহিনীতে কাজ করছি, আমাকে জল বাওয়ার দায়িত্ব দেবে, নাকি আমাকে হচ্ছে যে মানে কি বলে রাস্তা পরিষ্কারের দায়িত্ব দেবে, কি আমাকে গুলি চালানোর দায়িত্ব দেবে, এটা কমান্ডার ঠিক করবে। তো এই একটা জিনিস বলি শুধু আপনাকে, যে আপনি যেখানে ছিলেন সেখানে বোধহয় এত কথা বলতে হতো না আপনাকে রাজনীতি নিয়ে, বা রাজনীতি বা দলীয় রাজনীতি নিয়ে। না, এখন সেটা ভীষণভাবে বলতে হচ্ছে। সেটা বলতে আপনার অস্বস্তি হচ্ছে না? আমি অস্বস্তি মানে কি, আমি রাজনীতি বললাম, আমি রাজনীতি সচেতন চিরকাল, এবং আমি রাজনীতি নিয়ে লেখালেখি করতাম। এখন লেখালেখির জায়গাতে মুখের কথাতে বলছি, এই তফাৎ। তবে একটা জায়গাতে আমি খুব নিজের মনে করি যে আমি ভাষাটা যেন আমার হয় মার্জিত, আমি ব্যক্তি আক্রমণকে পরিহার করি। কারণ রাজনীতিকে আমি দেখতে চাই এমন একটা ক্ষেত্র হিসেবে যেখানে আইনকে ব্যবহার করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য, এবং প্রশাসন সংখ্যাগরিষ্ঠের মানুষের আইনসম্মতভাবে যতটুকু তাকে রিলিফ দেওয়া যায় এই সমাজেতে, সেইটুকু দেওয়ার ব্যাপারে। একটু শেষ যে প্রশ্নটা আছে সেটা একটু আপনি ভেবে দেখুন কি হবে। দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ দুজন আপনার প্রতিপক্ষ, কিন্তু ব্যক্তিও তো আছে, ব্যক্তি ছাড়া তো হয় না, প্রার্থী শুধু তো দলের বললে হয় না। দিলীপ ঘোষকে আপনাকে যদি বর্ণনা করতে বলা হয় প্রার্থী হিসেবে একটা ছোট্ট সেন্টেন্সে, আর কীর্তি আজাদকে আপনি কি বলবেন দুজনকে? একটা ছোট্ট বাক্যে দিলীপ ঘোষকে মানুষ হিসেবে আপনাকে প্রার্থী হিসেবে বর্ণনা করতে হলো, আপনার প্রতিপক্ষ হিসেবে আপনি কিভাবে দেখেন তাকে? আমার প্রতিপক্ষ হিসেবে যে মূল রাজনীতির কথা না বলে যিনি অন্য দিকে মানুষের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য খুব দক্ষতার সঙ্গে সে কাজটা করেন, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। বেশ। আর কীর্তি আজাদ তো আমাদের এখানকার ভাষাই বোঝেন না, মানুষকে অ্যাড্রেসই করতে পারেন না। এখানকার সমস্যার কথা বাদ দিচ্ছি, এখানকার মানুষের সঙ্গে কমিউনিকেট করার মতো তার নেই। তার যেটা আছে সেটা হচ্ছে ক্রিকেটের জায়গা। আমি সেটাকে এটাকে এখানে প্রার্থী হিসেবে তাকে কেন বিবেচনা করা হলো সেটা আমি জানি না, সেটা তার দল ব্যাখ্যা করতে পারবে। তিনি লড়বেন তার মতো করে, তার দল লড়বে, আমি লড়বো আমার দলের, আমার অজস্র যে হচ্ছে পার্টির কর্মী, তাদের জোরেতে আমরা লড়বার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মনে হয় খুব একটা খারাপ লাগেনি আমাদের সঙ্গে এসে কথা বলতে? না। এতক্ষণ আমরা কথা বললাম বর্ধমান দুর্গাপুরের সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। তিনি প্রথমেই যেটা বলেছিলাম, দলীয় রাজনীতিতে না থাকলেও আমি দেখছি বেশ কয়েকদিনের মধ্যেই তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। তবে তার মধ্যে কি, তার ভেতরে কি কোনো প্রশ্ন নেই? নিশ্চয় আছে, হয়তো সেগুলো আমরা জানতে পারবো এরপরে কি হয়, এরপরে তিনি কিভাবে এগোন, আমাদের নজর থাকবে। আপাতত এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই লোকসভার দখলদারিতে পর এপিসোডে।